নমস্কার। সিপিআইএমের নতুন রাজ্য সম্মেলন হলেন জিতেন্দ্র চৌধুরী। নতুন বলতে পুনরায় নির্বাচিত হয়েছেন এবং বলতে পারেন এই নিয়ে সম্পাদক হিসাবে তার তৃতীয় ইনিংস শুরু হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে তিনি পূর্ণাঙ্গ হিসাব করতে গেলে একটি কমিটির, তাতে গত বছর তিনি পূর্ণাঙ্গ কমিটির পূর্ণ সময় শেষ করেছেন, আবার নতুন করে শুরু হলো। তার আগে তিনি ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এতটুকু হিসাব করলে তার দ্বিতীয় কিংবা তৃতীয় ইনিংস সেখানে শুরু হচ্ছে আজ থেকে। সিপিআইএমের 24তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে যে প্রচার বিভিন্ন সময় হয়েছে, যে রাজনৈতিকভাবে চর্চা আলোচনা হয়েছে, তার মধ্যে অবশ্যই 29 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া সমাবেশকে গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্য রাজনীতির অঙ্গনে। এবং 29 থেকে 31 জানুয়ারি আগরতলা টাউন হলে যে সম্মেলন কেন্দ্রিক আলোচনা হয়েছে, তার কয়েকটি বিষয় বোধহয় আজ সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্রবাবু তুলে ধরেছেন। সেদিক থেকে জিতেন্দ্রবাবুর পুনরায় সম্পাদক হওয়ার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আজ রাজ্য কমিটি গঠনের পর সম্পাদক হিসাবে তাকে পুনর্নির্বাচিত করা বা মনোনীত করা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সেই বিষয়টিকে রাজনৈতিকভাবে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করেছেন সিপিআইএম নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এই সম্মেলনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে সিপিআইএম। আমরা বলছি যে এই সময়ের মধ্যে রাজ্য রাজনীতিতে এই সম্মেলনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এখন প্রশ্ন এটা বা বক্তব্য এটা যে ভাষণে নয়, বাস্তব দেখাতে হবে ক্যাপ্টেন জিতেন্দ্র চৌধুরীকে, এই কথাগুলো রাজ্য রাজনৈতিক মহল থেকে উঠে আসছে। সেদিক থেকে আজ এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বললাম, প্রত্যেকের কাছে বিষয়গুলো উত্থাপন করলাম, বা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, শুনেছেন। আমাদের মাধ্যম থেকে কয়েকটি বিষয় যখন আলোচনার গুরুত্ব পেয়েছে, ঠিক এই সময়ের মধ্যে গুরুত্ব পাচ্ছে আগামী দিনের সিপিআইএমের ভবিষ্যৎ, রাজনৈতিক রূপরেখা, রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে কতটুকু সফল হতে পারেন জিতেন্দ্র চৌধুরীরা। দাবি করা হচ্ছে যুবমুখ রয়েছে রাজ্য কমিটিতে, পুরনোকে বাদ দেওয়া হয়েছে, আবার বয়সের কারণে যেমন বাদ দেওয়া হয়েছে, ঠিক তেমনি বিশেষ ক্যাটাগরির ভুক্ত করে মানিক সরকারকে রাখা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন রাজনৈতিক বিচার বিশ্লেষণ, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়, পর্যালোচনা হয়, ঠিক তখন বলা যেতে পারে, কয়েক বছরের হিসাবে বলা যেতে পারে, সিপিআইএম কোথায় ছিল, কোথায় আছে, কোথায় যাবে, সে কথাগুলো আজ এই অনুষ্ঠানে বলবেন। আমরা সাংবাদিক সম্মেলন থেকে কয়েকটি বক্তব্য অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা ইতিমধ্যে আমাদের মাধ্যমে দেখেছেন। তার পাশাপাশি আপনারা কথা বলবেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা কথা বলেন প্রতিনিয়ত। কম সময়ের মধ্যে মূল বক্তব্য রাখবেন এবং অবশ্যই অন্যকে কথা বলার সুযোগ দেবেন। একটি কথা বলে রাখি, আপনি যখন আমাদের সঙ্গে কথা বলবেন তখন কোনো মাধ্যম থেকে আপনার কথাগুলো শোনার চেষ্টা করবেন না। পরবর্তী সময় আপনার রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। এখন শুধু আপনার বক্তব্য আপনি রাখবেন। গভীরভাবে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি গত পরশুদিন 29শে জানুয়ারি যে আমাদের প্রকাশ্য সমাবেশ হলো, এই সমাবেশ নিশ্চয়ই আমাদের পার্টির উদ্যোগে হয়েছে, কিন্তু এই সমাবেশ এটা এ রাজ্যের মেহনতি মানুষের, এটা জনগণের সমাবেশ। আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য শাসক দল এহেন কোনো ষড়যন্ত্র বাদ রাখিনি, এহেন কোনো বাধা বিপত্তি সৃষ্টি করা তাদের অপচেষ্টা, এটা থেকে বিরত থাকেনি। কি সরকারি দপ্তরের তরফ থেকে, কি তাদের পার্টি বা রাজনৈতিক দিক থেকে, সবটাই রাজনৈতিক অবশ্যই। প্রথমত এই যে ভেন্যু, এটা বারবারই আপনাদেরকেও জানানো হয়েছে, আপনারাও এই বিষয়টা তুলে ধরেছেন। আপনাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে সঠিকভাবেই আপনারা এগুলো উল্লেখ করেছেন যে 26শে ডিসেম্বর আমরা এই স্বামী বিবেকানন্দ মার্চ চেয়েছি, তখন স্পোর্টস কাউন্সিল স্পষ্ট আমাদের বলেন কোন
কোনো রাজনৈতিক দলের বা কোনো সরকারি দপ্তরে কোনো প্রোগ্রাম সেখানে নেই, আপনারা পেয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ বাদে স্পোর্টস কাউন্সিল আমাদেরকে চিঠি জানিয়ে দিল, এবং এই চিঠির মধ্যেই যে এই চক্রান্তের যে নমুনা এটা প্রকাশ হয়ে যায় যে সম্ভবত আপনাদেরকে মাঠ সেদিন দেওয়া নাও যেতে পারে। এটা মন্ত্রের কথা। আমরাই শতপ্রণোদিত হয়ে খোঁজ দিলাম কেন বলছে, এবং জানতে পারলাম যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা একটা মেলা করবে। হ্যাঁ, গভর্নমেন্ট মেলা করতেই পারে। তো সঙ্গে সঙ্গে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টার ইনচার্জ হলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনের শীর্ষ ব্যক্তি, দলেরও শীর্ষ ব্যক্তি, তার কাছে তো যেতে হবে। আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সচিবের সাথে কথা বললাম। আমি নিজেই, সচিব বললেন, স্যার মুখ্যমন্ত্রী তারিখ দিয়েছেন, আমার পক্ষে তো সম্ভব না, আপনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন। ভদ্রলোক যা তিনি ওই আমলা মানুষ, তার কোনো এই ব্যাপারে কারোর পক্ষে দাঁড়ানোর এইসব প্রশ্নের উঠে না, সরলভাবে জানিয়েছেন আমাকে। সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করলাম। এই যে মেলা, এটা তো এমন কোন মেলা না, আপনি দুদিন হয়তো এগিয়ে আনতে পারেন, দুদিন পিছুতেও পারেন। এবং আমাকে বললেন ঠিক আছে, আমি দেখছি, কারণ স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে তাৎক্ষণিকভাবে এই তারিখ সম্পর্কে মনে থাকার কথা না। আমি দেখে আপনাকে বলবো, আমি নিজে জানাবো। একদিন অপেক্ষা করলাম, দুদিন করলাম, 3 দিন করলাম। চিত্তবর্ষরে বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল 10ই জানুয়ারি, সেখানেও বললাম, আবার আমাকে বললেন যে ঠিক আছে, আমি দেখছি। তো এমন ভাবে হলো যে না, বোধহয় তিনি বিষয়টা ভাবছেন, এবং আমাকে কোথায় কোথায় বললেনও, আপনারা তো 29 তারিখে আমি দেখেছি, কারণ আমাদের পত্রিকাতে বেরিয়েছিল এটা। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর ফোনটা আসে না, তার দপ্তর থেকে কোনো বার্তা আসে না। এদিকে ওই মেলারও প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে না, সেটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে। তারপর বিকল্প প্রস্তাব দিলাম, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে না, উমাকান্ত ময়দানের, এই উমাকান্ত স্কুলের সামনের প্রাঙ্গণটা কি, আমাদের উমাকান্ত প্রাঙ্গণ যাওয়ার উদ্দেশ্য ছিল না, কারণ সেদিন বুধবার 29 তারিখ আমরা জানি। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, এটাও বলি যে আমাদের কিন্তু এই স্কুল খোলার দিন চাওয়ার কোনো ছিল না, কিন্তু কি করা যাবে, আপনারা ওখান থেকে সরাচ্ছেন না। এবারও মুখ্যমন্ত্রী বলেন ঠিক আছে, আপনাকে আমি জানাবো, অর্থাৎ আমি দেখছি। কিন্তু হঠাৎ দেখলাম একদিন সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করেন ওনাকে, উনি বলছেন যে স্কুল খোলার দিন কিভাবে দেওয়া যাবে। 2023 ইংরাজির 12ই জানুয়ারি বৃহস্পতিবার, আমরা চেয়েছি বুধবার। 12ই জানুয়ারি 2023 ইংরাজি বৃহস্পতিবার, সেদিন জগৎ প্রসাদ নাড্ডাকে এনে এই মুখ্যমন্ত্রী সেদিন জনসভা করেছেন। সেদিনও স্কুল খোলা ছিল। উল্টো বললেন কি, সিপিআইএম অস্থিরতা সৃষ্টি করার জন্য এসব করছে, নিজেদের অস্তিত্ব জানানোর জন্য এসব করছে। আরেক মন্ত্রী প্রবর বলছেন
সিপিএম তো এখন নাই, দূরবীন দিয়ে দেখা যায় না। অর্থাৎ তারা আবার জনসভা করবে কি, কেন এত বড় মাঠ লাগবে? এরকম যেমন যে কোনো একটা চমুনি বল দিতে পারে। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলনের পর্ব শুরু হয়েছিল। আজকে দুপুর 3 ঘটিকায় তার আমি সম্মেলন সংক্রান্ত বিষয়ে যাওয়ার আগে যে এই সম্মেলন তো শুধু 3 দিন ছিল না, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের প্রক্রিয়া শুরু হয়েছিল। আমাদের প্রথমত হলো শাখা ব্রাঞ্চ সম্মেলন 4 সহস্রাধিক, তারপর লোকাল বা অঞ্চল এটাও 3 শতাধিক, তারপর 24টা মহকুমা, 8টা জেলা। নমস্কার, কে বলছেন? এই সমস্ত স্তরে হ্যাঁ, বলুন। আসলে নয়, বাস্তব দেখতে হবে ক্যাপ্টেন জিতেন্দ্রকে। প্রশ্নটা ঠিকই। ক্যাপ্টেন জিতেন্দ্র তো আগেও ক্যাপ্টেন ছিল কিছুদিন, আবার নতুন করে সেই দায়িত্ব পেল, ক্যাপ্টেনের দায়িত্ব। তো এটা আমরাও চাই, আপনারা যে আজকে টিভি স্ক্রিনে দেখালেন, প্রশ্নটা রাখলেন, আমরাও দেখতে চাই ত্রিপুরাবাসী হিসাবে। আগে তো জিতেন্দ্র চৌধুরী বা বামফ্রন্টের যে নেতৃত্ব, তারা তো পরীক্ষিতই, নতুন কিছু না। তারা তো এই রাজ্যটাকে শাসন করে গেছেন। এই রাজ্যের মানুষের জন্য, মানুষের যে প্রথম যে দরকার, দাবিটা, গণতন্ত্র, শান্তি, সম্প্রীতি, সেটা তো ছিল ত্রিপুরায়। তো এখন তো আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ একটা অস্থির একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি মনে হয়। আমরা যেই চারিদিকে যে দেখছি, বেরোচ্ছি, যে দেখতে পাচ্ছি, প্রচন্ড খারাপ একটা পরিস্থিতি। তো আমার আশা, ক্যাপ্টেন জিতেন্দ্র চৌধুরীকে যে দায়িত্বটা দেওয়া হলো আবার পুনরায়, ওনার হাত ধরেই আমরা আমাদের রাজ্যের যে শান্তিপ্রিয় মানুষ, গণতন্ত্রের যে একটা উৎসব, যে গণতন্ত্রপ্রেমী মানুষ ছিলাম আমরা, সেই জায়গাটা আবার ত্রিপুরার যে মানুষ ফিরে পাবে, শান্তি হবে, সম্প্রীতি, হিন্দু মুসলিম সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আবার একসাথে সবাই মিলে চলতে পারবো। কোনো ভাষার কোনো বিদ্বেষ থাকবে না, জাতির কোনো বিদ্বেষ থাকবে না। এটা আমরা আবার ওনার হাত ধরে, ওনার এই ক্যাপ্টেনের যে দায়িত্ব পেলেন, ওনাকে সাথে নিয়ে আমরা সবাই মিলে আবার সেই জায়গাটা আমরা ফিরে পাবো, এই আশা আমরাও রাখছি। নমস্কার দাদা, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছি হ্যাঁ, বলুন। ভারসাম্য বাস্তবে করতে যায়। আজকে যে কমিউনিস্ট পার্টির যে সম্মেলন শেষে, সাংবাদিক সম্মেলনে নবনির্বাচিত অজিতেন চৌধুরী হয়েছেন পুনরায় ত্রিপুরা রাজ্যকে উজ্জ্বল করার জন্য। কারণ আমরা বলতে চাই যে, কারণ বাস্তবের লগে মিলিয়ে, কারণ বাস্তব কথাটাই হলো সঠিক। কারণ ভাষণে বড় বড় কথা বললে হবে না, ওইটা কর্ম সেটা কর্ম, কিন্তু বাস্তবে কাজ করে দেখাতে হবে। সরকারও দেখাতে হবে, যারাই সরকারে রয়েছেন। কারণ এই বামফ্রন্টের এই সমাবেশকে নিয়ে, রাজ্যের সম্মেলনকে সমাবেশকে নিয়ে অনেক টাল বাহানায় বিজেপি সরকার এবং দল প্রতিনিয়তই কিন্তু লেগে রয়েছিল। কিন্তু সম্মেলনকে এবং জনসভাকে বানচাল করার জন্য, কিন্তু সেই বানচালকে প্রত্যাখ্যান করে মানুষ গণহারে মাধ্যমে যাচ্ছের মতন করে আগরতলা শহরকে ভাসিয়ে দিয়েছেন। আপনারাও দেখলেন, আমরা সোশ্যাল মিডিয়া সবাই দেখেছে, সারা ত্রিপুরায় যে মানুষ দেখেছে। কারণ এই রাজ্যের সরকার আসার পর থেকে এখন পর্যন্ত মানুষের সাথে কোনো কিছু করতে পারেনি। বামপন্থী বিগত 2018 সালে যে বক্তব্য পেশ করে গিয়েছিল বিজেপির বিরুদ্ধে, সেই এখন এই বাস্তবটা কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। মানুষকে যে ভুল বুঝিয়ে
প্রতারণা করেছিল সেটা কিন্তু এখন মানুষ আস্তে আস্তে বুঝে গিয়েছে। কিন্তু আগামী দিন সেটা আরো শক্তিশালী হবে, কারণ এই বিজেপির মিথ্যাচার দিয়ে দেশ চলতে পারে না, বেকারও চলতে পারে না, কর্মসংস্থান বেকারের কর্মসংস্থান করতে পারে না, কারণ তারা সবসময় মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে বলতে চায়। কারণ যেইভাবে তারা সারা ত্রিপুরা রাজ্যে সিন্ডিকেট গুলার মধ্যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল, রাস্তাঘাট অবরোধ করে দিয়ে সাধারণ মানুষ পর্যন্ত বিভ্রান্ত হয়েছে, কর্মচারী যারা ডিউটিতে গিয়েছে তারাও উদয়পুরের মাধ্যমে কিন্তু তাছাড়া পেয়েছে। কিন্তু আসলে তারা যেটা করেছে কিন্তু তাদের মঙ্গল করেনি, কারণ এখন একটাই সুর যে রাজ্যে বিজেপি সরকার হবে না, কারণ যে হারে বামপন্থী কর্মী ও সমর্থক যারা শ্রমজীবী মানুষ যেভাবে আগরতলা গিয়েছে সেটা আসলে দেখে বিজেপি একটা ভয় পেয়ে গিয়েছে। আগামী দিন সেই এই বইকে বিজেপি পেয়ে থাকবে, কারণ এই বিজেপির সংগ্রাম বেশি দিন থাকবে না, কারণ যারা বিজেপি 2018 সালে কংগ্রেস থেকে বিজেপি হয়ে গেছে তারা এখন কিন্তু আবার দেখবেন এই 6-7 মাসের মধ্যে আবার পুনরায় কিন্তু কংগ্রেসে যোগদান করবে এই বিজেপির দলে যারা রয়েছিল। কিন্তু এখন বিজেপির মধ্যে রয়েছে কোনটি যদি কিছু পয়সার বিনিময়ে গন্ডগোল করে আক্রমণ করে আমি 5 লাখ টাকা ইনকাম করেছি, আমি 30,000 টাকা দিয়ে তাদেরকে উৎসাহিত করছি, কিন্তু আসলে আস্তে আস্তে মানুষ বুঝে গিয়ে কিন্তু মুসলিম কিছু বন্ধু ভাইরা হয়েছে তারা এখনো বুঝতে পারেনি। আমরা আশা করবো আগামী দিন সেইটা বুঝতে পারবে যে লক্ষ টাকার মালিক হয়ে গেল আমি আমার যে আগে যেরকম ছিলাম বর্তমানে সরকার আসার পরও এরকমই রয়েছে, কিন্তু সেটা আসলে আস্তে আস্তে বুঝে গিয়েছে পয়সার মালিক হয়ে গেল। কিন্তু বিজেপি সরকারের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরা যদি শাসন করা যাবে না। একটা বিগত দিন আমরা দেখলাম বামপন্থী সরকার থাকাকালীন বিজেপি গাড়ি ঘোড়া নিয়ে যেভাবে মিছিল মিটিং করছে, কিন্তু বামপন্থী সমস্ত স্তরে সম্মেলন করার পর আমরা এই রাজ্য সম্মেলন উপনীত হয়েছি। আমরা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের দেশে কোনো রাজনৈতিক দলে এরকম এক্সারসাইজ হয় না। এই যে এক্সারসাইজ প্রক্রিয়া এটা শুধু হ্যাঁ এখন আজকে দেখলাম সামাজিক মাধ্যমে যে রাজ্য বিধানসভা যাদেরকে দায়িত্বপ্রাপ্ত দেওয়া হয়েছে আমাদের মধ্যে 90% বয়স্ক বৃদ্ধ লোকরা আছেন। কুমারঘাট কুমারকে বলছি আমাদের জানা না আশা করি। কুমারঘাটে শোভন বৈষ্ণব উনি চাম থেকে এসেছিলেন, কিডন্যাপ করা হয়েছিল। মিন্টু দাস প্রধান উনি প্রয়াত হয়েছে। 2 বছরের মধ্যে প্রাক্তন বিধায়ক উদয়পুরের ছেলে বাসুদেব উনি কিন্তু আমরা একসাথে তোমরা লেখাপড়া করেছিলাম। আমি কিন্তু বামপন্থীও না ডানপন্থীও না, সে কিন্তু নির্দল ভাবে মানে ব্যক্তিগত কোনো নিঃস্বার্থ ভাবে কাজ করে, কিন্তু ওনাকে কোনো দায়িত্ব দেওয়া হয় আমাদের বন্ধু ব্যক্তি, কিন্তু বামপন্থী কোনো সময় ভোট কিনে আমার পরিবারের সমর্থন করেনি। সৌকে কেন আবার দেওয়া হলো। তারপর দেখলাম নগরে কয়েকবারের বিধায়ক অমিতাভ দত্ত ওনাকে দেখলাম লাস্ট রাখা হলো। অভিজিৎকে চিনি আমরা কলেজ সূত্রে। তো পুরাতন তো সব পুরাতন। এখন যে চলছে যৌবনের নতুন প্রজন্মের কাকে দেওয়া হলো। মহিলা নাম দেখলাম না, আপনাদের মাধ্যমে দেখলাম, এটা সঠিক করিনি। মানে আমি ঊনকোটির উত্তর জেলাটা দেখছি, একজন মহিলাও নেই, যুবক যুবতী কেউ নেই। তো এগুলি এরকম হলে ওনারা ঘুরে দাঁড়াতে পারবেন না, কঠিন হবে। কিন্তু ওনাদের আবেগ, যুবক যুবতী যারা 18+ বয়স হয়েছে ওনাদের অনুগামী আছে। জিতেন বাবু একটা স্টিয়ারিং ধরলে পারবেন। দেখছি আমি সবগুলো মানে যুবকদেরকে গুরুত্ব না দিলে পুরানা
সারা ভারতবর্ষে কোন রাজনৈতিক দল এগিয়ে যেতে পারবে না। বর্তমান শাসক দলের এগিয়ে যাওয়ার কারণটা হলো যুবকদেরকে গুরুত্ব দিচ্ছে, ওনাদেরকে দেখবেন মানে দায়িত্বহীন একটা দায়িত্ব দেওয়া দিচ্ছে, একটা পদে বসিয়ে দিচ্ছে। ওনাদের কিছু নেই, কোনো রুজিও নেই, রোজগারও নেই। কিন্তু ওনারা তো একটা মনে করুন যে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন 18 পরে বিপ্লব কুমার দেব মনে করেছিলেন যে সরকারি কর্মচারীদেরকে উৎসাহ বৃদ্ধির জন্য ওনাদেরকে একটা প্রতিমতো দেওয়া হবে, কিন্তু স্যালারি সেম টাইম ওইরকম একটা চলছে, উৎসাহ পায়। কিন্তু আপনাদের মাধ্যমে দেখছেন মধ্যে এরকম কারণটা কি? যুবকদের মধ্যে অভাব নেই, 35-35 বছর শাসন করেছে। একটু বিশ্রাম নিত না। কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে অনেক আছে, হয়তো অনেকে চাপে কিছু বলতে পারে না, কথা দায়িত্ব দিলে তো অনেকেই দেয়। এখন তো আপনাদের এখানে দেখলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে কত লোক, কত হাজার লোক দিয়েছে। হ্যাঁ, শুধু আমাদের পার্টির সমর্থক, সভ্য, দরদি তাদের অংশগ্রহণের মাধ্যমে এরকম সফল কাম হতে পেরেছে আমি মনে করি। এই রাজ্যের মানুষের তাদের নানাভাবে সমর্থন না থাকলে, এবং এই সমর্থন ত্রিপুরাজ্যের গত 7 বছর ধরে চলা যে রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ, তা থেকেই জনগণের ইনভলভমেন্ট বেশি হয়েছে। কেননা এটা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া হলেও এই সাংগঠনিক প্রক্রিয়া ত্রিপুরাজ্যের মানুষের জীবন জীবিকা, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার যে প্রতিনিয়ত বলণ্ঠিত হচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, সেই ইস্যুগুলোকে বাদ দিয়ে নয়, স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের জনগণের এই ইস্যুগুলো গোটা দেশের চলমান রাজনৈতিক যে ঘটনাবলী তার প্রেক্ষিতে এই সম্মেলনগুলো হয়েছে। সে কারণেই মানুষের যে ইনভলভমেন্ট আমাদের সম্মেলনের প্রতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করা, নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে আমাদের সম্মেলনের এই বিগত কয়েক মাসে, সেই সময়টা আমাদের পাশে দাঁড়ানো, যে জনগণ এতে ইনভলভ এই কারণেই বেশি হয়েছে, এই জন্য আমরা কৃতজ্ঞতা হচ্ছে। দ্বিতীয়, যে ভারতীয় জনতা পার্টি তার নেতা এবং সরকারের সাংবিধানিক যে শীর্ষস্থানে অধিষ্ঠিত ডক্টর মানিক সাহা মহোদয় খুব ভালো ভালো কথা বলেন। আমি রাজনীতিতে হিংসার রাজনীতি বন্ধ করব, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, অবাধ গণতন্ত্রের পরিবেশ তৈরি করব না, তৈরি করেই ফেলেছে। যে ত্রিপুরাজ্য গণতন্ত্রের পবিত্র ভূমি হয়ে গেছে। কিন্তু আমি দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি, ডক্টর মানিক সাহা কিভাবে বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্বাচিত হয়ে এসেছেন সবাই জানে। আপনাদের ক্যামেরাতেও অনেক এগুলি রেকর্ড থাকবে। বাইরের থেকে সমস্ত গুন্ডাদের হায়ার করে নিয়ে এসে সেভাবে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপরে আবার 2023-এ কিভাবে বিজেপি সরকার এসে সকলে জানে। যাই হোক, যে ডক্টর মানিক সাহার তার রাজনৈতিক
যে তিনি তার ম্যাচুরিটি হচ্ছে রাজ্যের জনগণের কাছে সত্যি সত্যি তিনি একজন তার নামের সাথে সাযুজ্য রেখে, কারণ ডাক্তার প্রফেসর যদি কারোর নামের সাথে যুক্ত হয় অটোমেটিক একটু সম্ভ্রম আসে। মানিক শাহর প্রতিও আমাদের সম্ভ্রম সকলেরই হয়। আমরা মনে করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্তত এই সুযোগটা গ্রহণ করার মধ্য দিয়ে অতীতে তার ভূমিকা যাই থাকুক, যাই কাদা লাগুক, যাই ইয়ে হোক, অন্তত এই ঘটনায় যে এরকম সংকীর্ণ রাজনীতি না করে একটা ত্রিপুরাজ্যের রাজনীতিকে, রাজনৈতিক সংস্কৃতিকে একটা উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তিনি আরো বেশি অধোগতিতে গেলেন। আমি আশা করব, আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল নিশ্চয়ই এগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। এটা কোন দলের তার প্রভাব বৃদ্ধি, তার সুনাম জন্য না, এটা এই ত্রিপুরাজ্যের ভবিষ্যতের জন্য প্রয়োজন। সব রাজনৈতিক দলের তরফ থেকে এই সৌজন্যতা করা এটা হল। তো এইভাবে একটা জনসভাব্দী পর্ব গেছে। আর তারপর হলো আমাদের প্রতিনিধি সম্মেলন। আমাদের সব মিলিয়ে 414 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং আমাদের যে এই সাংগঠনিক নিয়ম অনুসারে, গঠনতন্ত্র অনুসারে লিখিতভাবে আমাদের প্রতিবেদন বা রিপোর্ট আমাদের পেশ করতে হয়। বুঝতে পারি আমি পুলিশদের মানে আরক্ষা প্রশাসনকে কোনো দায়ী করতে চাই না, কেননা পলিটিক্যাল এক্সিকিউটিভ দ্বারা তারা গাইডেড, তাদের পক্ষে পলিটিক্যাল এক্সিকিউটিভের আদেশ বা অনুমতি ছাড়া দেওয়া সম্ভব না। এইভাবে 28 তারিখ সকালবেলা আমরা যখন বললাম আমরা জনসভা করবই, আমরা সরকারের কাছে সমস্ত নিয়ম কানুন মেনে, আইন মেনে, অগ্রিম জানিয়ে যখন সরকার এবং শাসক দল কোনো ভূমিকা নিলেন না, আমাদের করতে হবে, কি করা যাবে, এটা একটা ষড়যন্ত্র। আর যে এই জনসভার প্রস্তুতি সারা ত্রিপুরার জন্য লোক আসবেন, কিভাবে হুমকি মানসিক ভাবে মানে ইয়ে করা, সন্ত্রস্ত করা। তো আরেকটা কথা বলতে চাই যে এটা সে অফিসার, নতুন অফিসার, আমি ব্যক্তিগতভাবে দায়ী করি না, কিন্তু এটা আগামী দিনের জন্য খুবই বিপজ্জনক। একজন অ্যাডিশনাল এসপি আমাকে ফোন করে বলছেন, স্যার আপনারা এই রবীন্দ্রভবন প্রাঙ্গণ চেয়েছেন, এটা দেওয়া যাবে, কিন্তু আপনাকে লিখে দিতে হবে 3000 বেশি লোক হবে না। বললাম আপনার কি হুঁশ আছে? আপনাদের দয়ে আমাদেরকে চলতে হবে? আর আপনি কার সাথে কথা বলছেন? তো কোথায় নিয়ে যাচ্ছে? অর্থাৎ শাসক দল তার রাজনৈতিক যে লালসা চরিতার্থ করার জন্য কিভাবে এরকম প্রশাসনের যে কর্তা যারা আমলা, এদেরকেও সেভাবেই এদের যে গণ্ডির বাইরে গিয়ে এরকম কথা বলার জন্য প্ররোচিত করছেন, এটা মোটেই বাঞ্ছনীয়। তারপর 29 তারিখ জনসভা হয়েছে, 28 তারিখ সন্ধ্যায় অনুমতি এসছে, 29 তারিখ জনসভা হয়েছে, আমাদের দেখেছেন, আমি সে কথা বলবো না। এবং আমি বলবো এটা সিপিআইএম এর জমায়েত না, এটা রাজ্যের বঞ্চিত
নিপীড়িত, গত 7 বছর ধরে প্রতি পদে পদে যারা আক্রান্ত, সেই অংশের মানুষের জমায়েত। তা না হলে পরে এইভাবে গাড়ি বন্ধ করে দিয়েছে। ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, যে সকালবেলা ট্রেন ধরতে গেলে পরে অটো দিয়ে আসতে হয়, টমটম দিয়ে আসতে হয়, বন্ধ করে দিয়েছে। দুপুর 12টা অবধি অটো চালানো যাবে না, টমটম চালানো যাবে না। গন্ডাছড়া থেকে, করবুক থেকে গাড়ি এসছে, অমরপুরে হঠাৎ করে স্ট্রাইক ডেকে দিয়েছে, গাড়ি চলবে না দুপুর 12টা অবধি। আর বহু এরকম বড় গাড়ি, ছোট গাড়ি, হ্যাঁ, উদয়পুর হয়েছে, এগুলোর বুকিং নিয়েছে মালিকরা। তারাও ক্ষুব্ধ, কারণ তারা ব্যবসা করার জন্য গাড়ি কিনেছে। যে পলিটিক্যাল পার্টি হোক তারা, বা পিকনিক পার্টি, কোন দল, কোন ধর্মের লোক, তারা বাছাই করেন না। এবং শ্রমিকরাও টমটম, অটো বা জিপ, ম্যাক্স, কোন সংগঠন তারা করে, টিএমএসইউ না বিএমএস প্রশ্ন না, তাদের কাছে তো এটা রোজগার, এদেরও রোজগারের উপরে লাথি মারল। এই জন্য বলছি, এই জমায়েত এটা জনগণের জমায়েত। এই 7 বছরে যাদের উপরে প্রতিনিয়ত 2 জন বিশেষ আমন্ত্রিত সদস্য, আমাদের পার্টির এখন একটা ইয়ে হয়েছে, এই সংবিধান হয়েছে, 75 বছরের উপরে হলে কোনো কমিটির সদস্য হতে পারে না। তো সে কারণে এই স্পেশাল ইনভাইটি করার মধ্য দিয়ে আমরা নিয়েছি কমরেড নারায়ণ কর এবং কমরেড পবিত্র কর। আর এখানে বলে রাখি যে আমাদের কমিটিতে 1 নম্বরে যে নাম আছে কমরেড মানিক সরকার, তারও বয়স 75 উপরে। তো সেই জায়গাতে আমাদের পার্টির রাজ্য কমিটি সর্বসম্মতভাবে আমরা এটা অনুভব করেছি, ত্রিপুরাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কমরেড মানিক সরকার বয়স হলেও শারীরিকভাবে এবং সব দিক থেকে তিনি এখনো অনেক ফিট। কাজেই তার সার্ভিস এটা প্রয়োজন। তিনি বলছেন না আমাকে দরকার না, যেহেতু এই কনস্টিটিউশন হয়েছে এরকম, আমরাই বলেছি যে না। তো এই ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনে একটা স্পেশাল প্রভিশন আছে, যদি নিম্নতর কমিটি যদি উচ্চতর কমিটির কাছে যদি সেরকম চায়, এরকম বিশেষ ক্ষেত্রে, অতি বিশেষ ক্ষেত্রে, সবার জন্য না, 1-2 জনের ক্ষেত্রে এরকম এক্সাম্পশন দিতে পারে। তো আমাদের সুবিধা হয়েছে, 3 জন পলিট ব্যুরো মেম্বার এখানে ছিলেন। মানিক সরকারও পলিট ব্যুরো মেম্বার, কিন্তু নিজের কথা তো তিনি বলেননি, বলার প্রশ্ন ওঠে না। কমরেড প্রকাশ কারা, বৃন্দা কারা, অশোক দাউলে, আরো 2 জন সেন্ট্রাল মেম্বার বাইরে থেকে। তো তারা আমাদের এই আবেদন মঞ্জুর করেছেন এবং কমরেড মানিক সরকারও আমাদের সবারই সম্মিলিত অনুরোধে তিনি সম্মতি প্রকাশ করেছেন। এই কারণে তার বয়স হলেও আমরা তাকে এখানে রেখেছি। রাজনৈতিক বিষয়ে ত্রিপুরাজ্যের স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের সম্মেলন, যেহেতু ত্রিপুরাজ্যের রাজনীতি তার সর্বভারতীয় বা আন্তর্জাতিক রাজনীতির কিছুটা যে ইয়েগুলো, তার যে মূল অভিমুখগুলোকে ইয়ে করে, তার সাথে ত্রিপুরা রাজনীতিতে তার প্রভাব কি হচ্ছে এগুলো থাকে। আর সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের পার্টির যে বিগত আমাদের যে সম্মেলন, সর্বভারতীয় সম্মেলন বা পার্টি কংগ্রেস আমরা বলি, আমাদের এই প্রক্রিয়া সেই পার্টি কংগ্রেসের অংশ। আগামী 2 থেকে 6 এপ্রিল মাদুরাই হবে। তো এই গত সম্মেলনে যে গৃহীত রাজনৈতিক লাইন, পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, রাজ্যে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করেছি, আমাদের সে জায়গাতে ভুল বা ত্রুটি কোথাও আছে কিনা, আর সেই লাইনকে ফলপ্রসূ করার জন্য সাংগঠনিকভাবে আমরা কতটুকু
তার সাথে তাল মিলিয়ে কাজ করতে পেরেছি। তার সাথে আমাদের যে মূল রাজনীতি, মৌলিক যে লক্ষ্য, সমাজ পরিবর্তনের সংগ্রামে আমরা কিভাবে এগোতে পারছি, এই সবটা মিলিয়েই আমাদের রিপোর্ট তৈরি হয়। পার্টির রাজ্য কমিটির তরফ থেকে, এটা ব্যক্তিগতভাবে সেক্রেটারির রিপোর্ট না, গোটা রাজ্য কমিটির রিপোর্ট। এই রিপোর্টের উপরে 51 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন, 51, 8.5 ঘন্টা তার উপরে আলোচনায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তার বিভিন্ন দিক, সাফল্যের দিক, নমস্কার, কে এটাকে বলছেন? সংহত করা, দুর্বলতার দিক, দুর্বলতার দিক, সংগঠনের ক্ষেত্রে আগামী দিন যাতে এখান থেকে উঠে দাঁড়িয়ে চলমান পরিস্থিতির উপর নিরিখে কিভাবে আমরা রাজ্যে এগোবো, এবং অবশ্যই এই ক্ষেত্রেতে রাজ্যের বর্তমান এই যে কি বলে, এই বিজেপির দ্বারা যে ফ্যাসিস্ট সুলভ রাজনৈতিক পরিমণ্ডল চলছে গত 7 বছর ধরে, এ থেকে মুক্ত করা। আর গত 60টা বছর ত্রিপুরা রাজ্যের সরকার, এটা তো এখন বলা যেতে পারে কমিশনের সরকার হয়ে গেছে। এটা কমিশন ছাড়া মহাকরণ থেকে গ্রাম পঞ্চায়েত কোথাও কোনো কাজ হয় না। এবং এই কমিশনে কারা মানে দখলদার, মুষ্টিমেয় কিছু লোক, এই না যে বিজেপির সমস্ত সমর্থক। কাজে মানুষ আজকে ক্ষুব্ধ, চারিদিকে প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে রাস্তা রুখো, এই নানা ধরনের হচ্ছে। এগুলোকে কিভাবে আমরা সংগত করে আগাতে পারবো এর আলোচনা হয়েছে। এবং সমস্ত আলোচনা শেষে সেখানে 60 জনের এই নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কাগজটা এসছে না? হ্যাঁ, তো এই 7 জনের কমিটির মধ্যে 14 জনের নতুন সম্পাদক মন্ডলী তৈরি হয়েছে। আর আমাদের যে সর্বভারতীয় সম্মেলন হবে আগামী এপ্রিলে, সেই সম্মেলনের জন্য 40 জন প্রতিনিধি, 2 জন অবজারভার, দর্শক নির্বাচিত হয়েছে। 3টা প্রাইভেট মেম্বার রেজলিউশন, কার 2টা রেজলিউশন আমাদের, একটা রেজলিউশন এই ইয়ের উপর, কর্মসংস্থানের উপরে, আর একটা রেজলিউশনও প্রায় সেরকম। যে আমাদের যারা আমরা যে রেজলিউশন যারা আমরা আনলাম, আরে প্রথম তো এটা নৈতিক দায়িত্ব মিডিয়ার, প্রথম কি বিষয়ে বিরোধী দল আনলো, তার জবাব সরকার কিভাবে দিল, জবাব সরকার তো তার আত্মপক্ষ সমর্থন করবেই। কিন্তু দেখলাম সরকার যে অসত্য তথ্য দিয়ে কি হেডলাইন বেরোলো, বিরোধীদের দুনা দিয়ে দিয়েছে, উচিত কথা বলে দিয়েছে। কাজে বন্ধু, আমি আপনাকে খুব বিনয়ের সাথে বলতে চাই, প্লিজ বি ফ্যাকচুয়াল, বি অনেস্ট। রাস্তায়ও আমরা যেমন কথা বলি, বিধানসভাতেও এই যে প্রতিনিয়ত একটা বিরোধী দলের নেতা মানে হলো নেক্সট টু দি লিডার অফ দ্য হাউস, ট্রেজারি বেঞ্চের একসাথে 5টা মাইক অন করে দেওয়া হয়, বিরোধী দলের নেতার মাইক অন হয় না। এটা তো গণতন্ত্রের উপরে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা। এই কণ্ঠ তো আজকে আমাদের রোধ হলে কালকে আপনাদের কণ্ঠ বাঁচবে না। একটা পত্রিকা লিখেছে, যাই হোক আমাকে সুযোগ দিয়েছেন এগুলি বলার জন্য, আমি খুব বিনীতভাবে, ভুল হলে ক্ষমা করবেন, যাই হোক আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি নিজের থেকে এটা বলার আমার সাহস ছিল না, আপনি বলেছেন বলে আমার সাহসটা হয়েছে। আমি দেখেছি ত্রিপুরা বিধানসভার এই ত্রয়োদশ বিধানসভা হওয়ার পর এখন পর্যন্ত 6টা অধিবেশন হয়েছে। বিগত 5টা অধিবেশনে আমরা যে সমস্ত ইস্যু নিয়ে কথা বলেছি, প্রতিবাদ করেছি, নানাভাবে আমাদের
বক্তব্যগুলোকে যুক্তি দিয়ে একটু করার চেষ্টা করেছি। দারুণ ভাবে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কভার করেছে, দারুণ ভাবে। এটা হয়েছে তো হয় বলবো, কিন্তু এবার আমি জন্য বলছি, ভুল হলে ক্ষমা করবেন। আরে এই যে রাজ্যপালের ভাষণের উপরে পরিষদীয় মন্ত্রী বক্তৃতা করলেন, রাজ্যপালের ভাষণে নাই, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বললেন, নিউটনের সূত্র এই কি সব আনলেন, এবং ভারতবর্ষের নির্মলা সীতারামনও যেটা বলার সাহস করে না। তিনি ভারতবর্ষের অর্থনীতি এতগুলা অভিযোগ শাসকের বিরুদ্ধে এনেছেন, কারণ উনি সত্য জানেন দেখে উনি বলেছে, ওনার মনে কোনো দল বিরোধী বা যে কোনো পার্টির ভিতরে উনি কোনো দুঃখ নেই। কারণ উনি রাজ্যের বিরোধী দল হিসেবে উনি রাজ্যের সমস্ত মানুষের জন্য বলেছেন। উনি মিথ্যা বলে থাকেন, শাসক ওনার জন্য আরেক প্রতি বা সত্যি মনে করতে পারে উনি অসত্য বলেছেন, এটা করে দেখ না যে উনি অসত্য বলেছেন। উনি সত্য বলেছেন না মিথ্যা বলছেন, তাহলে ওনার ভাষণটা যদি মিথ্যা হয় তাহলে ওনারা এগেনস্টে ওনার বিরুদ্ধে একটা কেস করতে পারেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। শাসকের দেখ না যে উনি মিথ্যা বলছেন বা উনি পার্টিকে খতম করার জন্য একটা গুজব বা বিভ্রান্তি ছড়াচ্ছেন। উনি আগেও বলেছিলেন যে বিভ্রান্তি করে থাকেন উনি মাপ যাবেন। তো তারা যদি শ্বাস থাকে ওনারা ওনার বিরুদ্ধে একটা মামলা তাকে দেখ। উনি যতগুলো কথা বলছেন উনি রাজ্যের জনগণের বিরুদ্ধে কথা বলছেন বা শাসকের বিরুদ্ধে কথা বলছেন। শাসক যদি রাইটে থাকে এটাই রাইট, শাসক যদি অপোজিটে থাকে এটাই অপোজিট হয়। ওনারা থাকে ওনার বিরুদ্ধে একটা মামলা দেখা তো অনেক খারাপ বলছেন বা উনি মিথ্যা কথা বলছেন বা উনি যেটা বলছেন এটাই জনগণের জন্য রাইট বলছেন। তারা তো বলছিল যে ওনারা নাকি মানুষকে গোল মেডেল দিবেন যদি সবটা হয়ে একটা মেনে নেয়। তো রাজ্যের একজন বিরোধী দল নেতা যদি বলে থাকেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওনারা গোল মেডেল দিবেন যদি কাগজ একটা মানে নেই বা আন্দোলন সব কিছু দিয়ে দিই, ওনারা তো বিরোধী দল থেকে ওনারা সার্টিফিকেট দিয়ে দিবে যে হ্যাঁ উনি রেসপেক্ট গোল্ড মেডেল। তিনি ভারতবর্ষের অর্থনীতির দায়িত্ব অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে কথা বলতেন। আমার এগুলো নিয়ে খণ্ডন করার সে বক্তব্য রাখার আমার ছিল না। আমি যদি এসব কথা না হতো, রাজ্যপালের ভাষণের ভিতরে থেকেই তার অন্তঃসার শূন্যতা আমি বলতাম, কিন্তু আমি তার প্রতিটা বক্তব্যে যে ভারতবর্ষের আজকের অর্থনৈতিক চেহারা, সামাজিক চেহারা, বৈষম্যের চেহারা, আমি আবারও বলছি, পরদিন পত্রিকাগুলোতে একটা লাইন আসে না। বিরোধী দল নেতা বক্তৃতা করেছেন বলেও মন্ত্রীরা অসত্য বক্তব্য রাখলো, নাচন কুদন করলো, এটাই উঠলো। কিন্তু রাজ্যের উন্নয়ন, জনগণের জীবনযাত্রা মানের যে এটাকে মানে আরো উন্নত করা অলওয়েজ আমাদের ফার্স্ট টাইম। তার হলো প্রমাণ, গতকালই 16 ফাইন্যান্স কমিশনের গেছে, আপনারা দেখে থাকবেন। আমি আপনাদেরকে বলবো, সরকার যে মেমোরেন্ডাম দিয়েছে আমাদের মেমোরেন্ডাম একটু মিলিয়ে দেখবেন, যে এই রাজ্যের প্রকৃত এবং সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ তাদের বিকাশের ক্ষেত্রে ফাইন্যান্স কমিশনের কাছে আমরা যা দাবি করেছি সরকারও তার কাছে যায়নি।
এরা কিছু অর্থ চেয়েছে, কি যুক্তিতে, কি তার কোনো নেই। যেমন শেয়ার অফ ট্যাক্সেস, রাজ্য থেকে সব তুলে নিয়ে যায়, সেন্টার নাম দেয় প্রাইম মিনিস্টার যোজনা। প্রাইম মিনিস্টারের কি, হ্যাঁ, 50% অন্তত মিনিমাম দাও, আর নর্থ ইস্টার্ন রিজিয়নকে 90:10 যেটা আগে ছিল এটা চালু করো। প্ল্যানিং কমিশন, ট্রাইবাল সাব প্ল্যান, এসসি কমিশন প্ল্যান চালু করো। এডিসি এলাকায় গত 7 বছর এডিসি এলাকা ঢুকছে, প্রায় ড্রাই হয়ে গেছে। সেই এডিসি এলাকার উন্নয়ন, সেখানকার জনগণ উন্নয়নের জন্য স্পেসিফিক 15 দফা এবং তার হয়তো সেদিক থেকে আগামী দিনে রাজ্য রাজনীতিতে কি হতে চলেছে, সিপিআইএম বা কতটা সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করে ঘুরে দাঁড়াতে পারে, তা নিয়ে বিচার বিশ্লেষণ চলবে। আপনারাও বিচার বিশ্লেষণ করবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।